টরিসেলি নামে একজন বিজ্ঞানী, উনি 1 মিটার লম্বা একটা কাঁচ নড়লেন। 1 মিটার লম্বা মানে কিন্তু 100 সেন্টিমিটার। উনি একটা পাত্র নেন, এই পাত্রের ভিতরে পারদ রাখেন এবং 1 মিটার লম্বা একটা কাঁচ নড়লেন। 1 মিটার লম্বা, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার লম্বা একটা কাঁচ নড়লেন। তো এই কাঁচ নলের পুরোটা উনি পারদ দ্বারা পূর্ণ করেন, পুরোটাই পারদ দ্বারা পূর্ণ করেন। তো পারদ দ্বারা পুরোটা পূর্ণ করার পর ভালো করে দেখো, এই পাশটা এরকম ধরে, এই পাশটা এরকম ধরে উল্টা করে এই পাত্রের ভিতরে এরকম বসায় দেন। এটা কিন্তু পুরোটাই পারদ দ্বারা পূর্ণ করছিল। ফলে কেমন হয় দেখতে এটা? এরকম। তো হিসাব অনুযায়ী এই পুরোটা পারদ থাকার কথা ছিল, মানে এইরকম পুরোটাতেই, এই পুরোটাতেই পারদ থাকার কথা ছিল। কিন্তু দেখা গেল যে এই পুরো 1 মিটার অর্থাৎ 100 সেন্টিমিটার পারদ নেই, পারদটা একটু নিচে নেমে আসছে। ধরো এখানে নেমে আসছে পারদ, পারদের স্তম্ভটা এখানে নেমে আসছে। তো উনি তারপরে মেপে দেখলেন যে ওই জায়গাটা হচ্ছে এই তল থেকে 76 সেন্টিমিটার। তো 76 সেন্টিমিটার পর্যন্ত বাতাসের ক্ষমতা কি, যে 76 সেন্টিমিটার পর্যন্ত পারদকে ধরে রাখছে, পারদকে নিচে নামতে দিই নাই। তার মানে 76 সেন্টিমিটার উপরে পারদকে ধরে রাখতে পারে নাই বাতাস। সুতরাং 76 সেন্টিমিটার উপরে বাতাসের চাপটা কম, 76 সেন্টিমিটার পর্যন্ত বাতাসের চাপ সব থেকে বেশি। তো তা থেকে উনি ব্যাখ্যা করলেন, বললেন যে হ্যাঁ, এই 76 সেন্টিমিটার মনে হয় সমুদ্র তল থেকে 76 সেন্টিমিটার পর্যন্ত বাতাসের চাপ সব থেকে বেশি থাকে, সেখানে পারদের স্তম্ভকে ধরে রাখছে। সে কারণে এই চাপটাকে বলা হয় প্রমাণ চাপ। প্রমাণ চাপ কি, প্রশ্ন আসলে লিখবা 76 সেন্টিমিটারের বায়ু চাপকে বলা হয় প্রমাণ চাপ। এই চাপের মান হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। হ্যাঁ, দেখো এরপরে উনি পর্যবেক্ষণ করলেন যে এইখানে কিছু পারদের বাষ্প আছে, ফাঁকা জায়গা না এখানে, যেহেতু পারদের স্তম্ভ নিচে নেমে গেছে সেজন্য এই জায়গাটা ফাঁকা জায়গা। তো এই জায়গাটা কিছু পারদ বাষ্প উনি খুঁজে পেলেন এবং এই জায়গাটা একটা বিশেষ নাম দিলেন যে টরিসেলির শূন্যস্থান। টরিসেলির শূন্যস্থান নাম দিলেন এই জায়গাটার, এবং এই জায়গাটাকে কিছু পারদ বাষ্প পাইলেন আর কি। এটাও প্রশ্ন আসে যে টরিসেলির শূন্যস্থান কি, এটা বোর্ডে আসছে 2-3টা বোর্ডে। তাহলে টরিসেলির শূন্যস্থান হচ্ছে যে টরিসেলি যে পরীক্ষা করেছিলেন কাঁচ নল এবং পারদ নিয়ে, সেখানে 76 সেন্টিমিটার পর্যন্ত পারদের স্তম্ভ ছিল এবং বাকি 100 সেন্টিমিটারের বাকি জায়গাটুকু হচ্ছে পারদ বাষ্প ছিল। ওই ফাঁকা জায়গাকে বলা হয় টরিসেলির শূন্যস্থান। এটাই হচ্ছে টরিসেলির পরীক্ষা। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই। এরপরে দেখো যে টরিসেলি যে পরীক্ষাটা করেন, এই পরীক্ষার পরবর্তীতে ব্যারোমিটার আবিষ্কার করে ফেলেন উনি। ব্যারোমিটার সাধারণত বায়ুচাপ নির্ণয় করা হয়, কোনো একটা জায়গার বায়ুচাপ নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্যারোমিটার। তো ব্যারোমিটার দিয়ে সাধারণত বায়ুচাপ মাপা হয় কি জন্য? ওই জায়গার আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য। আবহাওয়ার পূর্বাভাসে যে জায়গাগুলো আছে, যে আবহাওয়া কেন্দ্রগুলো আছে, সেখানে বড় বড় ব্যারোমিটার ব্যবহার করা হয়। তো ব্যারোমিটার কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেয় দেখো, ব্যারোমিটারে সাধারণত ওরকম ধরো একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পারদ থাকে, 76 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত ধরো পারদ আছে। তো হঠাৎ দেখলা যে ব্যারোমিটারের পারদের উচ্চতা কমে গেছে, 76 সেন্টিমিটারের থেকে কমে 60 সেন্টিমিটার বা 65 সেন্টিমিটার আস্তে আস্তে কমে যাচ্ছে। তখন কি হলো, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে। জলীয় বাষ্পের চাপ বাতাসের চাপের থেকে কম, যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, ওই পারদকে 76 সেন্টিমিটার পর্যন্ত ধরে রাখার মতো ওইখানে আর বাতাস নেই, জলীয় বাষ্প বেশি, সেখানে পারদের স্তম্ভ নিচে নেমে আসে। অর্থাৎ তখন বোঝা যাবে যে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, সুতরাং মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা বেশি। হঠাৎ করে যদি পারদের স্তম্ভ হঠাৎ করে নিচে নেমে যায়, তখন নিম্নচাপের একটা সম্ভাবনা। কেন? তখন অনেক বেশি পরিমাণ জলীয় বাষ্প সৃষ্টি হয়ে গেছে আশেপাশে। আবার যদি দেখা যায় যে ব্যারোমিটারের পারদ স্তম্ভ 76 সেন্টিমিটার থেকে উপরে উঠে গেছে 80 সেন্টিমিটার বা তার থেকে বেশি, তখন সেটার মানে হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে, বাতাসের খাঁটি বাতাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর বাতাসের চাপ যেহেতু জলীয় বাষ্পের থেকে বেশি, সে কারণে বাতাস শুষ্ক বাতাস, অর্থাৎ তখন খরা হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে।
অর্থাৎ কোনো এক জায়গায় বৃষ্টি হবে কি হবে না, নিম্নচাপ হবে কি হবে না, খরা হবে কি হবে না, এটা ব্যারোমিটারের সাহায্যে নির্ণয় করা যায়, অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় ব্যারোমিটারের সাহায্যে। তোমাদের বইতে এই বিষয়ে একটু আলোচনা করা আছে, তোমরা পড়লেই পারবা। তো চলো পরবর্তী টপিকসে আমরা চলে যাই। এরপরের আমাদের পরের টপিকসটা হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তুর একটা ধর্ম। সকল বস্তুর ভিতরে স্থিতিস্থাপক ধর্মটা সাধারণত থাকে না। কিছু কিছু বস্তুর একটা বিশেষ ধর্ম আছে, যে কোন একটা বস্তুকে তুমি টেনে লম্বা করলা, যেমন একটা রাবার, যে একটা রাবার, এই রাবারের একটা বিশেষ ধর্ম আছে যে এই রাবারটা যদি টেনে লম্বা করা যায় তাহলে ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। সকল বস্তুতে কিন্তু এই ধর্ম না, এই কলমটা টেনে লম্বা করলে ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে না, অর্থাৎ এই বস্তুটার স্থিতিস্থাপক ধর্ম নেই। তো স্থিতিস্থাপকতা হচ্ছে সেটাই, যে কোন একটা বস্তুর যে ধর্মের জন্য এর উপর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসে, সেই ধর্মকেই বলা হয় স্থিতিস্থাপকতা। সংজ্ঞাটা তোমরা লিখে নাও। বস্তুর যে ধর্মের জন্য এর উপর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে আসে, বস্তুর সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। সংজ্ঞাটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে রাবার একটা বিশেষ ধর্ম আছে যার জন্য এর উপর বল প্রয়োগ করলে তার বিকৃতি করলে, বিকৃতি সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি, বিকৃতি করার পরে আবার ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। এই রাবারের এই ধর্মটাই হচ্ছে রাবারের স্থিতিস্থাপকতা। এরপরে যে সকল পদার্থের এই স্থিতিস্থাপক ধর্মটা আছে সেই পদার্থকে বলা হয় স্থিতিস্থাপক পদার্থ। আর স্থিতিস্থাপকতার তো একটা সীমা আছে, এই রাবারটা যদি টেনে লম্বা করতেই থাকে একসময় কি হবে, একসময় কিন্তু রাবারটা ছিঁড়ে যাবে। তো সর্বোচ্চ যে পর্যন্ত এটা ছিঁড়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এই বস্তুটা কিন্তু স্থিতিস্থাপক ছিল, কিন্তু স্থিতিস্থাপক ধর্মটা বিলুপ্ত হয়ে গেছে। কখন? একটা সীমা আছে, সীমা পর্যন্ত কোন একটা বস্তু স্থিতিস্থাপক থাকে, সেই সীমাকে বলা হয় স্থিতিস্থাপকতার সীমা। আমি আবার বলি, সংজ্ঞাটা লিখে নিবা, যে যে সীমা পর্যন্ত কোনো একটা বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে সেই সীমাকে বলা হয় ওই বস্তুর স্থিতিস্থাপকতার সীমা। এখন দেখো আর দুটো টপিকস তোমাদের জানতে হবে। এর পরের টপিকটা হচ্ছে হুকের সূত্র। বিজ্ঞানী হুক সূত্র দেন, ওনার সূত্র আমরা ব্যাখ্যা করব। তো ওনার সূত্রের বিবৃতিটা জানতে হলে কিছু জিনিস জানতে হবে, যেমন স্থিতিস্থাপকতা শিখলাম। এরপরে আমরা শিখবো হচ্ছে বিকৃতি।